দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মহাত্মা গান্ধীর আত্মজীবনী, আত্মকথা অথবা সত্যের প্রয়োগ। দ্বিতীয় ভাগ, পর্ব 7। অভিজ্ঞতার নমুনা। নাতালের বন্দরকে ডারবান বলে, পোর্ট নাতালও বলা হয়। আবদুল্লাহ শেঠ আমাকে লইতে আসিয়াছিলেন। নাতালের আরও অনেকে নিজেদের বন্ধু বান্ধবদের স্টিমার হইতে লইতে আসিয়াছিল। তখনই আমি লক্ষ্য করিলাম যে এখানে ভারতবাসীদের বিশেষ সম্মান নাই। আবদুল্লাহ শেঠের পরিচিতেরা যেভাবে তাহার সহিত ব্যবহার করিতেছিলেন, তাহাতেই একটা অবজ্ঞার ভাব দেখা যাইতেছিল। উহাতে আমি ব্যথিত হইলাম। আবদুল্লাহ শেঠের এই অবজ্ঞা সহ্য করা অভ্যাস হইয়া গিয়াছিল। আমাকে যাহারা দেখিতেছিল তাহাদের মধ্যে একটা কৌতূহলের ভাব ছিল। তখন আমি ফ্রক কোট ইত্যাদি পরিতাম এবং মাথায় বাঙালি ধরনের পাগড়ি দিতাম। আমাকে কোম্পানির গৃহে লইয়া যাওয়া হইল। নিজের কামরার পাশেই আর একটা কামরা আবদুল্লাহ শেঠ আমাকে দিলেন। তিনি আমাকে বুঝিতে পারিলেন না, আমিও তাহাকে বুঝিতে পারিলাম না। তাহার ভাই যে পত্র লিখিয়াছিলেন তাহা পড়িয়া তিনি আরও বিচলিত হইলেন। তাহার মনে হইল যে ভাই তাহার জন্য একটি শ্বেত হস্তি পাঠাইয়াছেন। আমার পোশাক ও সাহেবী চালের জন্য তাহার মনে হইল আমাকে পুষিতে বেশ খরচা পড়িবে। আমার জন্য বিশেষ কাজ তখন কিছু ছিল না। তাহার মামলা চলিতেছিল ট্রান্সভালে। আমাকে সেখানে তাড়াতাড়ি পাঠাইয়া কি হইবে? আমার দক্ষতা ও বিশ্বস্ততাই বা কতদূর কে জানে। তিনি নিজে আমার সহিত প্রিটোরিয়ায় থাকিতে পারিলেন না। প্রতিবাদী প্রিটোরিয়ায় আছেন। তিনি যদি আমাকে অন্যায়ভাবে প্রবাহিত করেন, আর যদি আমাকে এই মোকদ্দমার কাজ নেওয়া দেওয়া যায়, তবে অন্য কাজ তো তাহার কেরানিরাই আমার অপেক্ষা ভালো করিতে পারে। কেরানি ভুল করিলে তাহাকে শাসন করা যায়, কিন্তু আমাকে বাকি আর কোনো কাজ তো ছিল না। সুতরাং যদি কেসের কাজ না দেওয়া হয়, তাহা হইলে আমাকে বসাইয়া খাওয়াইতে হইবে। আবদুল্লাহ শেঠের পুঁথিগত বিদ্যা খুবই কম থাকিলেও ব্যবহারিক জ্ঞান তীক্ষ্ণ ছিল। তাহার বুদ্ধি প্রখর ছিল এবং তিনিও তাহা জানিতেন। কোনো মতে কথাবার্তা চালানোর জন্য ইংরেজি জ্ঞান করিয়া লইয়াছিলেন, কিন্তু এই ইংরাজি দিয়াই তিনি নিজের সমস্ত কাজ সারিয়া লইতেন। ব্যাংকের ম্যানেজারের সহিত কথা বলিতেন, ইউরোপিয়ান ব্যবসায়ীদের সহিত কাজ কারবার করিয়া আসিতেন, উকিলকে নিজের মামলা বুঝাইতে পারিতেন। ভারতবাসীদের মধ্যে তাহার খুব সম্মান ছিল। সে সময় তাহার কারবার ভারতীয়দের মধ্যে সকলের চেয়ে বড় ছিল, অথবা যাহারা খুব বড় তাহাদের মধ্যে অন্যতম। কিন্তু এতগুলি গুণ সত্ত্বেও তাহার একটি দোষ, স্বভাব বড় সন্দিগ্ধ ছিল। তিনি ইসলামের গর্ব করিতেন ও ইসলামিক তত্ত্ব জ্ঞান বিষয়ে কথা বলিতে ভালোবাসিতেন। আরবি জানতেন না, কিন্তু কোরআন শরীফ ও অন্যান্য ইসলামীয় সাহিত্যের সহিত তাহার পরিচয় ভালোই ছিল। দৃষ্টান্ত তো তাহার মুখে লাগিয়াই ছিল। তাহার সহিত বাস করিয়া আমি ইসলামীয় আচার আচরণ সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করিয়াছিলাম। আমাদের পরস্পরের সহিত পরিচয়ের পর তিনি আমার সহিত খুব ধর্মালোচনা করিতেন। পৌঁছনোর দ্বিতীয় কি তৃতীয় দিনে তিনি আমাকে ডারবানের কোর্ট দেখাইতে লইয়া গিয়াছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে পরিচয় করাইয়া দিলেন এবং কোর্টে তাহার উকিলের কাছে আমাকে বসিবার স্থান করিয়া দিলেন। ম্যাজিস্ট্রেট আমার দিকে তাকাইলেন, শেষে পাগড়ি খুলিতে বলিলেন, কিন্তু আমি তাহাতে অস্বীকৃত হইয়া আদালত হইতে চলিয়া আসিলাম। অর্থাৎ আমার ভাগ্যে এখানেও লড়াই ছিল। কতকগুলি ভারতবাসীকে আদালতে ঢুকিতে হইলেই পাগড়ি খুলিতে হইত। কেন খুলিতে হইত তাহার কারণ আবদুল্লাহ শেঠ আমাকে বুঝাইয়া দিয়াছিলেন। তিনি বলিলেন, যাহারা মুসলমান পোশাক পরিধান করে তাহাদিগকে পাগড়ি খুলিতে হয় না, কিন্তু অন্যান্য ভারতবাসীকে আদালতে প্রবেশ করিতে হইলেই পাগড়ি খুলিতে হয়। এই সূক্ষ্ম পার্থক্যটি বুঝিতে হইলে এ সম্বন্ধে একটু আলোচনা দরকার। 2-3 দিনের ভিতরেই আমি দেখিতে পাইলাম ভারতবাসীরা সেখানে ভিন্ন ভিন্ন ভাগে বা গোষ্ঠীতে বিভক্ত। এক ভাগ মুসলমান ব্যবসায়ীদের, তাহারা নিজ নিজদের আরব বলিতেন, অন্য এক ভাগ হিন্দুদের এবং আর এক ভাগ পার্সি কেরানিদের। হিন্দু কেরানিরা মাঝে মাঝে ঝুলিতেছিল। তাহাদের মধ্যে কেউ কেউ আরব বলিয়া পরিচয় দিত। পার্সিরা নিজেদের পরিচয় দিত পারস্য দেশবাসী বলে। এই 3 ভাগের পরস্পরের ভিতর ব্যবসা ছাড়া অল্প স্বল্প সামাজিক সম্বন্ধ প্রতিষ্ঠিত হইয়াছিল, কিন্তু সেখানে সর্বাপেক্ষা অধিক সংখ্যায় ছিল তামিল, তেলেগু ও উত্তর ভারতের চুক্তিবদ্ধ বা চুক্তিমুক্ত ভারতবাসী।
যে সকল গরিব ভারতবাসী 5 বৎসরের জন্য চুক্তি বা এগ্রিমেন্ট করিয়া নাতালে মজুরি করিতে আসিত, তাহাদিগকে সেখানে গিরগিটিয়া বা গিরমিট বলা হয়। গিরমিট ইংরাজি এগ্রিমেন্টের শব্দের অপভ্রংশ। অন্য 3 শ্রেণীর সহিত ইহাদের কাজকর্মের সম্বন্ধ ছাড়া আর কোনো সম্বন্ধ ছিল না। এই গিরমিটিয়াদিগকে ইংরাজিরা কুলি বলিত এবং তাহাদের সংখ্যায় অধিক ছিল বলিয়া সকল ভারতবাসীকেই কুলি বলা হইত। কুলির বদলে তাহাদিগকে স্বামীও বলা হইত। স্বামী কথা তামিল নামের সঙ্গে প্রায়ই যুক্ত থাকে। স্বামী মানে সংস্কৃতে স্বামী, স্বামী অর্থ মালিক। সেই জন্য কোনো ভারতবাসী স্বামী শব্দ ব্যবহারে রাগ করিলে এবং তাহার সাহস থাকিলে সে জবাব দিত, তুমি আমাকে স্বামী বলিতেছ, কিন্তু জানো স্বামী মানে মনিব? আমি তোমার মনিব তো নই। কোনো কোনো ইংরেজ ইহাতে লজ্জাবোধ করিত, আবার কেহ বা জ্বলিয়া উঠিয়া গালি দিত, অথবা সুবিধা হইলে মারধরও করিত। কেননা তাহার কাছে স্বামী শব্দটা অবজ্ঞাসূচক, তাহার অর্থ মনিব করা অপমানকর বোধ হইত। সেই জন্য আমাকে কুলি ব্যারিস্টার বলা হইত। ব্যবসায়ী দিগকে বলা হইত কুলি ব্যবসায়ী। কুলির মূল অর্থ যে মজুর, তাহা পরিত্যক্ত হইয়াছিল। ব্যবসায়ীরা ওই শব্দ ব্যবহারে রুষ্ট হইয়া বলিত, আমি কুলি নই, আমি তো আরব, অথবা আমি তো বেপারি। যদি বিনয়ী ইংরাজ হইত তবে সে কথা শুনিয়া সেও মাপ চাহিত। এই অবস্থায় পাগড়ি পরার প্রশ্নটাও বড় হইয়া উঠিয়াছিল। পাগড়ি খোলা মানেই অপমান সহ্য করা। আমি ভাবিলাম, হিন্দুস্থানি পাগড়ি পরা ছাড়িয়া দিয়া যদি ইংরাজি টুপি পরি তবে পাগড়ি খোলার অপমানও হয় না এবং ঝগড়া হইতেও বাঁচিয়া যাই। আবদুল্লাহ শেঠের কাছে ইহা ভালো লাগিল না। তিনি বলিলেন, আপনি যদি এখন এইরূপ পরিবর্তন করেন তবে তাহার খারাপ অর্থ হইবে। তাহাছাড়া যাহারা দেশি পাগড়ি পরিতে চায় তাহাদের অবস্থা আরও কঠিন হইবে। আপনার মাথায় দেশি পাগড়ি মানায় ভালো, ইংরাজি টুপি পরিলে আপনাকে খানসামার মতো মনে হইবে। এই উপদেশের মধ্যে সাংসারিক বিজ্ঞতা ছিল, দেশপ্রেম ছিল ও কিঞ্চিত সংকীর্ণতাও ছিল। সাংসারিক অভিজ্ঞতার ছাপ তো সুস্পষ্ট। দেশপ্রেম না থাকিলে পাগড়ি পরার আগ্রহ থাকিত না। সংকীর্ণতা না থাকিলে খানসামা বা ওয়েটারের কথা উঠিত না। গিরমিটিয়া ভারতীয়গণের মধ্যে হিন্দু, মুসলমান ও খ্রিস্টান 3 ভাগ ছিল। এই শেষোক্ত ভাগ তাহাদেরই সন্তান, যে সকল গিরমিটিয়া ভারতবাসী খ্রিস্টান হইয়াছিল। 1893 সালেও ইহাদের সংখ্যা অনেক ছিল। তাহারা সকলেই ইংরাজি পোশাক পরিত ও তাহাদের অধিকাংশই হোটেলে চাকুরি করিয়া রোজগার করিত। আবদুল্লাহ শেঠ এই শ্রেণীর কথাই তাহার টুপি সম্পর্কিত মন্তব্যে উল্লেখ করিয়াছিলেন। হোটেলে ওয়েটারের কাজকে একটা নীচ বৃত্তি বলিয়া মনে করা হইত। আরও অনেকে এই রকম মনে করেন। আবদুল্লাহ শেঠের কথা আমার কাছে মোটের উপর ভালোই লাগিয়াছিল। আমি কোর্টের এই ঘটনাটি সংবাদপত্রে পাঠাইয়া দিলাম ও আমার পাগড়ি পরার সমর্থন করিলাম। আমার পাগড়ি লইয়া সংবাদপত্রে অনেক আলোচনা হইল এবং আনওয়েলকাম ভিজিটার বা অনাদৃত আগন্তুক বলিয়া হেডিং দিয়া আমার কথা ছাপা হইল। এইরূপে 3-4 দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকায় অনায়াসে আমার নামের বিজ্ঞাপন প্রচারিত হইয়া গেল। কেহ আমার পক্ষ লইলেন, কেহ বা আমার ঔদ্ধত্যের খুব নিন্দা করিলেন। আমার পাগড়ি প্রায় শেষ পর্যন্ত ছিল। অবশেষে কখন তাহা গেল সে কথা পরে বলিব।